নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন আপনাদেরকে নিয়ে যাব সল্টলেক রাজ্য বিজেপির অফিসে। সেখানে রাজ্য বিজেপি অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। এসআইআর, মতুয়া, হুমায়ুন সহ পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন সরাসরি। সেখানে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি শ্রমিক ভট্টাচার্যের কাছে। চলুন দেখে নিই তিনি কি বলছেন। গিয়েছে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান থেকে ধীরে ধীরে নির্বাচিত জনপ্রতিনিধিরা উপরের স্তরেও তারাও কিন্তু এই ধরনের মৌলবাদী মতামতের সঙ্গে যুক্ত আছে। সেটা আজকে মানুষ দেখতে পাচ্ছে। আমরা দীর্ঘদিন অতীতে এই কথা বলেছি, মানুষ আমাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। আজকে আমাদের তোলা ইস্যুটা আজকে এজেন্ডা হয়ে যাচ্ছে রাজনীতিতে। হুমায়ুন কবির নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি, তৃণমূল কংগ্রেসের বিটি মোটা, মঞ্চ বাঁধছে তৃণমূল, লোক দিচ্ছে তৃণমূল, টাকা দিচ্ছে তৃণমূল। যদি লুটপাট করে ক্ষমতা দখল করতে না পারে তাহলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা রাস্তায় নিয়ে গিয়ে এই সমস্ত মৌলবাদীদের দিয়ে ক্ষমতায় টিকে থাকবার একটা প্রচেষ্টা মাত্র। শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ, মতুয়া ঘরে মারপিট, ঠাকুর বাড়িতে তুলকালাম, মমতা বলার অনুগামীদের মাটিতে ফেলে মার, দুপক্ষের অনুগামীদের সংঘর্ষ। পারিবারিক ব্যাপার, এটা দীর্ঘদিন চলছে, এটা আজকে নতুন কিছু সংঘাতটা নয়, অতীতেও এটা ছিল। এখন শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছেন, বিজেপির ওখানে একচেটিয়া প্রার্থীরা জিতেছেন, সেজন্য এটা এখন একটা মিডিয়া হাইপ পাচ্ছে। তবে এটার সঙ্গে আমাদের দলের কোনো যোগাযোগ নেই। আপনি যখন কথা বলছেন দলের কোনো যোগাযোগ নেই, তখন দেখা যাচ্ছে যে বিজেপির অন্দরে মতুয়াদের 1 লক্ষ নাম যে বাদ করেছে তা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। কোথায় শান্তনু ঠাকুর মন্তব্য করেছিলেন, শান্তনু ঠাকুর যে কোন প্রেক্ষিতে এই মন্তব্যটা করেছেন সেটা ভুল, সেটা অন্য, এবং সেটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। শান্তনু ঠাকুর এটাই বোঝাতে চাইছেন যে মতুয়াদের একমাত্র দাবি ছিল নাগরিকত্বের দাবি, এবং শেষবার প্রধানমন্ত্রী যখন ঠাকুর বাড়িতে যান তখন বড়মার পাশে দাঁড়িয়েছিলেন মমতাবালা ঠাকুর, এবং অত্যন্ত হাসি মুখে তার আমরা ছবি দেখেছিলাম, আপনারাই পরিবেশন করেছিলেন। এবং সেখানে ক্যাটাগরিক্যালি বড়মা নাগরিকত্বের দাবির কথা তিনি বলেন যে দীর্ঘদিনের মতুয়াদের দাবি, এবং প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে আমি নিশ্চয়ই এর জন্য কিছু করব। যে কাজ গান্ধীজির প্রতিশ্রুতির পরেও 70 বছর ধরে কংগ্রেস করেনি, সেই নাগরিকত্ব দেবার কাজ করে দিয়েছেন নরেন্দ্র মোদী সিএ এর মধ্যে দিয়ে। রুল ফ্রেম করতে একটু দেরি হয়েছিল কোভিড কালে, সিএ চলছে। তো যারা উপর বাংলা থেকে এসেছেন তারা সিএ ফর্ম ফিল আপ করুন, একটু তাড়াতাড়ি করুন। আর যারা বিভ্রান্ত করছেন তারা আপনাদের বিপদে ফেলবেন। এইটাই বোঝাতে চেয়েছেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর যে মন্তব্য তার বিরোধিতা করছে অসীম সরকার। সবাই বোঝার ভুল আছে, উনি আরো বেশি আবেগপ্রবণ মানুষ, উনি ব্যাপারটাকে অন্যভাবে দেখতে গেছেন। উনি ওনার মতো করে বলছেন, উনি ওনার মতো, দুটো ঘরানা ভিন্ন না। ওনার হচ্ছে গায়কের ঘরানা, আর এর হচ্ছে একদম সরাসরি ঘরানা, একটু তফাৎ হবে। 27শে ডিসেম্বর শুনানি শুরুর কথা, কমিশন সূত্রে খবর প্রত্যেক এই আরো অন্তত 150 জনের শুনানি করবেন, 20 লাখ নোটিশ ইস্যু হয়েছে। আদৌ কি 150 জনের শুনানি করা সম্ভব? 150 জনের শুনানি করা সম্ভব প্রত্যেক এই প্রশ্নটা নির্বাচন কমিশনারকে করুন, বা এখানে যিনি অফিসার আছেন তাকে করুন। এটা তো সম্পূর্ণ একটা ভিন্ন প্রক্রিয়া, এর সঙ্গে দূর দূর পর্যন্ত আমাদের তো কোনো যোগাযোগ নেই। আপনি কি এটা রাজ্য নির্বাচন কমিশন তো এটা নয় যে আপনি একজন অসুর রূপী, একদম পুরো কুমোরটলি অসুরের ছাঁচ নিয়ে সেখানে নেমে পড়বেন আর মহিলাদের আপনি জেতার সার্টিফিকেট লুট করবেন বিআরওদের দিয়ে। এটা তো ওরকম ব্যবস্থাটা নয়। আসলে তৃণমূল কংগ্রেস ওই রকমই ভাবতে চাইছে যে এরকম ওরা যেটা করে সেটাই ভাবছে বিজেপি করছে। নির্বাচন কমিশন দেখবে, নির্বাচন কমিশনের কোনো বিচ্যুতি হলে সুপ্রিম কোর্টকে জানাক, সেখানে তো কেস লো বাড়ে। কি হলো তার? আমাদের কিছু করার নেই। হাইকোর্টের একটা নির্দেশ এসেছে,
হাইকোর্ট বলেছে যে আপনি জানেন যে 2010 সাল থেকে রাজ্যে প্রচুর সংখ্যায় ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। হাইকোর্ট বলেছে যে ওবিসি শংসাপত্র যে 2010 সালের মার্চ মাস থেকে দেওয়া হচ্ছে তার গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় এই সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন। কোথাও গিয়ে কি এই যে সিদ্ধান্ত ইলেকশন কমিশনকে ছেড়ে দেওয়া সম্পূর্ণ আমাদের তো এটা দাবি, এটা স্টিল সাবজুডিস। একতরফা দিকে দিকে ওবিসি সার্টিফিকেট বের করে দিয়ে সেই ওবিসি সার্টিফিকেট দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভোটার লিস্টে নাম তুলবে আর রোহিঙ্গারা ভোটার লিস্টে নাম তুলবে, আমরা চুপ করে বসে থাকবো? এটা তো হয় না। আমাদের এটা তো দৃঢ় অবস্থান। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরা মিটিং এ বলছি, পথসভায় বলছি, কর্মী সভায় বলছি, যেটা হতে পারে না। এটা তো বিজেপির দীর্ঘদিনের দাবি। এই ওবিসি সার্টিফিকেটের কোনো মান্যতা নেই, কারণ এটা একটি বিচারাধীন বিষয়। সেটাকে কোনোদিন একটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যায় না। এবার হচ্ছে যে আরজি করে অনেকের মাহাতোকে পোস্টিং এর নির্দেশ সুপ্রিম কোর্টে আজ শেষ হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশের শেষ হচ্ছে এখনো পর্যন্ত দেওয়া হয়নি পোস্টিং। কি বলবেন স্বাস্থ্য অনিকেত মাহাতো? দেখুন, এই সরকারটা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না। এরা কোর্টের রায়কে মানে না, এরা দেশের প্রধানমন্ত্রীকে মানে না, রাজ্যপালকে মানে না, রাষ্ট্রপতির সম্পর্কে কদর্য বিবৃতি দেয়। এদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? এখানে বহু অর্ডার কমপ্লাই হয় না। এখানে হাইকোর্টের জাজের বাড়িতে গিয়ে পোস্টার মারা হয়, তার কোর্ট রুমের ভেতরে তারকে শারীরিকভাবে নিগৃহীত হতে হয়। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। নিম্ন আদালতে বিচার চলছে, তৃণমূল কংগ্রেসের কারোর বিচার ঢুকে পড়ল। এই কোন রাজ্যে হয়েছে? আপনার দক্ষিণ 24 পরগনার একজন বিচারপতি বলছেন, জেলার বিচারপতি, তিনি বলছেন যে পস্কো মামলার রায় মনোমত না হওয়ার জন্য আজকে আমি আমার পরিবারকে নিয়ে একটা প্রাণের আশঙ্কায়, জীবনের আশঙ্কায় আমি ভুগছি। এই তো প্রকাশ্যে বিবৃতি আছে। আজকে স্বাস্থ্য ভবনে এসেছিল কিন্তু দেখাই করতে পারলো না। স্বাস্থ্য ভবনে অনেকে ধরা এসেছিল কিন্তু দেখা করতে পারলো না, পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিল। এই পুলিশ বলে তখন আলাদা করে কিছু নেই। পুলিশের তৃণমূলই পুলিশ। পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, পুরো মেরুদণ্ড খুলে নিয়ে ওখানে একটা প্লাস্টিক ঢুকিয়ে দিয়েছে। তাহলে অনুব্রত মণ্ডল ওই ধরনের বিবৃতির পর সেই পুলিশ অফিসার কে আক্রমণ করলো কদর্য ভাষায়, তার পানিশমেন্ট হলো, তার পানিশমেন্ট পোস্টিং হয়ে গেল। আর পুলিশ একবার গিয়ে অনুব্রতকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা পর্যন্ত করতে পারলো না। তার অর্থটা কি? এটা শুধু কি অনুব্রত মণ্ডলের দোষ? কখনোই নয়। শুধুই কি অনুব্রত মণ্ডল এই ভাষায় কথা বলে? তা নয়। অনুব্রতকে দিয়ে তৃণমূল কংগ্রেস পুলিশকে একটা বার্তা দিয়ে দিল। অনুব্রত মণ্ডল নিমিত্ত মাত্র, তিনি মুখপাত্রের দায়িত্ব পালন করলেন তৃণমূলের। দাদা, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ভূয়সী প্রশংসা করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। তিনি বলছেন, একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা, সেই জায়গাটা আমার কাছে সব থেকে বড়। আমার নায়ক ছিলেন। রাজনৈতিক চিন্তা ভাবনা দুজন আলাদা হতে পারে, কিন্তু মিঠুন দা আলাদা মানুষ। ভালোই কথা, মিঠুন দা সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে বলি কিছু লোক খেপে যাচ্ছে মিঠুন দাকে দেখলি। আমরা কি করতে পারি বলুন? এই হিংসা হচ্ছে কারা? শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন, আমাদের কালকে একটা মিটিং আছে, এটা নিয়ে আমাকে একটু আগে প্রশ্ন করেছিলেন আপনাদের কেউ, আমি তখন বলতে পারিনি, প্রশ্নটা বন্ধ হয়ে গেল। আগামীকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসালের উপস্থিতিতে বিরোধী দলনেতা এবং আমি সেখানে থাকব। আমাদের দলের যারা অতীতের রাজ্য কমিটির সদস্য ছিলেন, যারা জেলা সভাপতি ছিলেন, জেলার প্রাক্তন পদাধিকারীরা ছিলেন, বিভিন্ন বিধানসভা এবং লোকসভায় প্রার্থী হয়েছিলেন বিজেপির, এখন যারা এই মুহূর্তে জেলা কমিটির বা কোনো দায়িত্বে নেই, তাদের নিয়ে কালকে একটা সম্মেলন। সেই সম্মেলন হচ্ছে আমাদের জাতীয় গ্রন্থাগারে, ন্যাশনাল লাইব্রেরিতে। আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি, আসবেন। মানে আপনারা কি যারা পদে নেই বা যারা পদে রয়েছে সবাইকে এক সঙ্গে এক ছাতা নিতে চাইছেন, এটাই মূল লক্ষ্য? না, আমাদের পদে আমাদের এক ছাতার তলায়, আমাদের ছাতা একটাই, সেটা হচ্ছে বিজেপির মতাদর্শ, বিজেপির চলার পথ। সেই ছাতা সবসময় খোলা আছে, সেই ছাতার নিচে সবাই আছে। কিন্তু অনেক সময় কি হয়, সংগঠনে একজন ছিলেন 20 বছর আগে জেলা সভাপতি, আজকে তার বয়স হয়েছে, দীর্ঘদিন তার সাথে দেখা নেই। এই যে সবাইয়ের মধ্যে একটা মেলানোর একটা কার্যক্রম হবে। আর তার লক্ষ্যটা হচ্ছে বিজেপির প্রবাদ পুরুষ, যার নাম এবং বিজেপির সমর্থক ছিল, সেই ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ আমরা পালন করছি। আজকে থেকেই
শুরু হবে সেটা দীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে, এটা টানা চলবে। আজকে এটা রাজ্য স্তরে করছেন, প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে এটা করা। আগামী দিনে প্রত্যেক জেলায় জেলায় এই সবগুলো চলবে। একজন বিজেপি কর্মী যে শারীরিকভাবে সক্ষম, পক্ষাঘাতগ্রস্ত নন, এই নির্বাচনে প্রত্যেকে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকে নির্দিষ্ট দায়িত্বে কাজ করবেন, এটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই কালকে প্রোগ্রাম। এসআইআর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী শুক্রবার ফের ভার্চুয়াল বৈঠক করবে 5,000-এর বেশি কর্মী। আবার আমি বলছি, তৃণমূল কংগ্রেসের কাজ তৃণমূল কংগ্রেস করবে, ও রাজনৈতিক কর্মী, একজন সাংসদ, একটা সরকারের ঠিক হবে না, একটা দলের উত্তরাধিকারী, তো সে তার দলের বৈঠক করবে, এই নিয়ে আমাদের কি করার থাকতে পারে? শেষ আমাদের কারোর বাড়ির মানে বৈঠকখানার জানলা দিয়ে উকি মারার অভ্যাস নেই, রান্নাঘরের পাশ দিয়ে গিয়ে গন্ধ শোকার অভ্যাস নেই। বাংলাদেশের হাই কমিশন অভিযানে হিন্দুত্ববাদী সংগঠনের 19 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অথচ সিইও দপ্তরের তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে পুলিশ আহত হয়েছে, কিন্তু কোনো গ্রেপ্তারই নেই। পুলিশ আহত হয়েছে, বিএলও অধিকাংশ এদের মধ্যে বিএলও নয়, অধিকাংশই হচ্ছে ওখানে তৃণমূল কংগ্রেস কর্মী কিংবা অঙ্গনওয়াড়ির কর্মী, যারা ওখানে না গেলে যাদের মানে যাদের চাকরি চলে যাবে তারা। আর কিছু হয়তো আছে এদিক ওদিকে, তারা তৃণমূলের দ্বারা উপকৃত, পরিস্থিতির বাধ্যবাধকতায় তারা গেছে। আর এই সরকারটা তো হিন্দু উদ্বাস্তু বিরোধী সরকার, এই সরকার বাবরের সরকার, এই সরকার মৌলবাদীদের সরকার, এই সরকার যে কোনো জেহাদি চিন্তাভাবনাকে প্রাধান্য দেওয়ার সরকার। এই সরকার 2011 সালের আগে সিমির সহযোগিতা নিয়েছে, মাওবাদীদের সহযোগিতা নিয়েছে। আজকে এই সরকার যে কোনো পরিস্থিতিতে যেতে পারে মৌলবাদীদের খুশি করবার জন্য। আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে গতকাল আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বিএলওদের নিয়ে বৈঠক করেছিলেন। তার একটা মন্তব্য যে আমরা জানি নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এমপ্লয়ি তাদেরকে অবজারভার করার একটা পরিকল্পনা করছে। তিনি বলছেন এই অবজারভারদের বাড়ি কোথায়, এরা কোথায় থাকে? আচ্ছা, 12টা রাজ্যে 12টা রাজ্যে এসআইআর চলছে, পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা। তামিলনাড়ু বিজেপি শাসিত রাজ্য, সেখানেও কত লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সেখানে মুখ্যমন্ত্রীকে দেখেছেন এভাবে বিএলওদের নিয়ে মিটিং করতে। আসলে বিষয়টা কি, মুখ্যমন্ত্রী তো কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, মুখ্যমন্ত্রী কোনো রাজনীতির রাজবংশে জন্মগ্রহণ করেননি, মুখ্যমন্ত্রী কোনো লিগ্যাসি বহন করে এই জায়গায় আসেন। তিনি একদম নিচের জমিটাকে তিনি চেনেন, নিচে থেকে ওপর পর্যন্ত পৌঁছেছেন। রাজনীতির গন্ধটা, মাটির গন্ধটা সম্পর্কে তার একটা নির্দিষ্ট অভিজ্ঞতা আছে। কিন্তু এসআইআর এর শেষে কি হতে চলেছে এটা মুখ্যমন্ত্রী জানেন, আর সেই হতাশা এবং আতঙ্ক থেকেই মুখ্যমন্ত্রী এ ধরনের বিবৃতি দিচ্ছেন। দাদা, সীমান্তে সীমান্তে দেখা যাচ্ছে যে হিন্দু হত্যার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ চলছে। সীমান্তে সীমান্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দু হত্যা। এই তো কলকাতা শহরের মধ্যে সাধারণ মানুষকে নেমে এসে প্রতিবাদ করা উচিত। কোথায় জয় গোস্বামী, কোথায় সুবোধ সরকার, যারা একসময় পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিলেন? অবশ্য সুবোধ বাবু পরে এসেছেন। এই যে সুশীল সমাজের মুখ, তারা কেন এগিয়ে আসছেন না? যারা ওখানে থিয়েটার করতে যান, কবিতা পড়তে যান, তারা একটু বলুন। সুনীল গাঙ্গুলির বাড়িটা তো ধ্বংস করলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে দিল, সত্যজিৎ রায়ের বাড়ি গুঁড়িয়ে দিল। এপার বাংলা ওপার বাংলা একসঙ্গে চলচ্চিত্র, জয়া হাসান বিভিন্ন মঞ্চে মঞ্চে ঘুরে বেড়াচ্ছেন কলকাতা, এখানে ছবি করছেন। গৌতম ঘোষ চুপ কেন? কোনো বিবৃতি নেই তো, অনেক ছবি তো করেছেন। এই কথাটা তো আমি 6 মাস আগেও বলছিলাম। আজকে লগ্নজিতার সঙ্গে কি হয়েছে? আজকে পূর্ব মেদিনীপুরে যেটা হয়েছে, কালকে ওটা ওই আপনার ডোভার লেনে হবে। মৌলবাদ যখন ছড়িয়ে যায় তখন এরকমই অবস্থা হয়। 46-এর অবস্থায় নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস কলকাতাকে, যেখানে মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন। সে রাজ্যে এরা কি অবশিষ্ট আছে? থ্যাংক ইউ।